শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানাবো এবং চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে আর দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় আপনারা জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। গেল 24 ঘন্টার হিসেবে বিভিন্ন স্থানে দেশের করোনা এবং উপসর্গে ৬৬ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ময়মনসিংহ মেডিকেলের সর্বোচ্চ ১৩ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে 4 জন কোভিড আক্রান্ত ছিলেন এবং বাকি 9 জন উপসর্গে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে নাটোরের 4, নওগাঁর 3, রাজশাহীর 2 ও চাঁপাইনবাবগঞ্জের 1 জন। গেল 24 ঘন্টায় বগুড়ায় 8 জন, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতাল ও দিনাজপুরে 6 জন করে প্রাণ হারিয়েছেন। এছাড়া খুলনা, বরিশাল, সিলেট বিভাগে 5 জন করে, লক্ষ্মীপুর, যশোর, ঠাকুরগাঁয়ে 2 জন করে, টাঙ্গাইল ও পাবনায় 1 জন করে প্রাণ হারিয়েছেন। বাংলাদেশে করোনা ল্যাম্বোডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। কয়েকটি গবেষণায় দেখা গেছে বর্তমান আবিষ্কৃত করোনার ভ্যাকসিন এই ভ্যারিয়েন্টের জন্য কার্যকর নয়, অর্থাৎ কেউ ল্যাম্বোডা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে না। রাজধানীতে 49 বছর বয়সী একজন নারীর নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষণায় এই তথ্য উঠে এসেছে এবং সংশ্লিষ্টরা জানিয়েছেন ওই নারীর স্যাম্পল নেওয়া হয়েছিল রাজধানী থেকেই। তবে আসার কথা হলো এরপরে আরও 100 জিনোম সিকোয়েন্স করা হলেও ল্যাম্বোডা ভ্যারিয়েন্ট আর পাওয়া যায়নি। বিশ্বের 28টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে পেরুর ভ্যারিয়েন্ট বলে পরিচিত ল্যাম্বোডা। চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইনসেপ্টের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বিকেলে মহাখালীতে বাংলাদেশ মেডিকেল অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন BCPS মিলনায়তনে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, চীনের রাষ্ট্রদূত মি লি জিমিং, ইনসেপ্টের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির এই সমঝোতায় স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের বলেছেন, বাংলাদেশের অনেক ভ্যাকসিন দরকার, দেশে টিকা উৎপাদন হলে খরচ কমে যাবে। চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ভ্যাকসিন সহযোগিতার জন্য ঐক্যবদ্ধ দায়িত্বশীল হওয়া প্রয়োজন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, এই সমঝোতা একটি মাইল ফলক। মাস তিনেকের মধ্যে করতে পারবেন, কারণ ওনারও প্রস্তুতি, তাদেরও ইনসেপ্টার প্রস্তুতি আছে এবং বিভিন্ন আপনারা জানেন ফর্মালিটি আছে। চায়না থেকে এই বাল্কে আনতে হবে, সব মিলিয়ে এই সময়টুকু লাগতে পারে, তার আগেও হতে পারে এবং আর একটু বেশি সময়ও হতে পারে। Where humanity's future is at stake, solidarity and cooperation is the only right choice. In order to do so, at least 3 deficits need to be addressed. করোনা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও। সদ্য জন্ম নেওয়া শিশুদের দেহ কোভিডের উপস্থিতি মিলেছে। ক্রমেই শিশু করোনা রোগী বাড়ছে। শিশু হাসপাতাল ছাড়া ঢাকা মেডিকেলে শিশুদের 20টি সিট, মোট 40টি শয্যাতেই ভর্তি আছে শিশু করোনা রোগী এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম, তাই বয়স্কদের মতো নয়, কোভিডে আক্রান্ত শিশুদের যত্নও নিতে হবে আলাদা পদ্ধতিতে। শারীরিক অবস্থার অবনতি ঠেকানোই এখন চিকিৎসকদের মূল লক্ষ্য। রোগীর সংখ্যা ও চিকিৎসার ধরন বিবেচনা এখন থেকেই প্রতিটি কোভিড হাসপাতালে শিশু ওয়ার্ড জরুরি বলেও চিকিৎসকদের মত। বাচ্চাদের যারা বর্তমানে কোভিড আক্রান্ত আমরা পাচ্ছি ম্যাক্সিমামই জ্বর, কাশি, তাছাড়া অন্য যারা হার্টের সমস্যা আছে যেসব বাচ্চাদের, কিডনিতে সমস্যা যেসব বাচ্চা, এদের করোনায় বেশি এফেক্টেড হয় এবং শিশু থেকে কিশোর পর্যন্ত সবারই হচ্ছে আমাদের এখানে। আন্ডার 18 পপুলেশন হচ্ছে 39% টোটাল পপুলেশনের। তাহলে এই হিউজ জনগোষ্ঠীর জন্য আমার বেড সংখ্যা হচ্ছে কোভিড ইউনিটে শুধুমাত্র 40। সব জায়গায় সেন্টার বাড়ালেই আমি যত বেশি পেশেন্ট নিয়ে ডিল করব তত বেশি আমার স্কিল ম্যান পাওয়ার বাড়বে। 4 দিন বন্ধ থাকার পরে চট্টগ্রাম মহানগরীর 11টি কেন্দ্রে আবারও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ভোর থেকে প্রতিটি কেন্দ্রে মানুষের ঢল নামে। দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি থাকলেও শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত টিকা পেয়ে সবাই খুশি। তবে SMS না পেয়ে চলে আসা অনেককেই ফেরত পাঠানো হয়েছে। তাদের অভিযোগ, SMS না পেলেও টিকা কার্ডে লিখে দেওয়া তারিখ অনুযায়ী তারা এসছেন। 14 তারিখ আসছিলাম তো, ওই দিন বললো কি টিকা আসে নাই। তারপর কালকে রাতের 11টা বাজে আবার মেসেজ আসলো, তারপর আজকে বললো হ্যাঁ দিবে মডার্না টিকা। মডার্না যারা দিচ্ছি তারা মনে হয় ঠিকঠাক মতো পাচ্ছি। 6টা বাজে যারা লাইনে দাঁড়িয়েছে, 9টা বাজে বলা হচ্ছে SMS ছাড়া টিকা দেওয়া হবে না। এই যে মানুষের হয়রানি, অনেক
বয়স্ক লোকও আছে, এটা অত্যন্ত দুঃখজনক। ডেটটা যদি মেনশন নাই করতো তাহলে কিন্তু আসতো না কেউ। এখন কেউ ডেট নিয়ে চলে আসছে, কেউ SMS নিয়ে আসছে। আমরা প্রবাসী যখন আমরা আজকে যখন ডেট দিচ্ছি আজকে চেক করতেছি, সবগুলো স্ক্যান যদি SMS আসে থাকে টিকা নেব। আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত পাইছি, এটার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। কুমিল্লায় নারী কাউন্সিলরের পরে এবারে এক ইউপি চেয়ারম্যানের করোনা টিকা দেওয়ার ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনা গত 7 আগস্টের হলেও ছবিটি রোববার ভাইরাল হয়। গত 7 আগস্ট হোমনা উপজেলার ভাসানী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয় এবং দেখতে পাচ্ছেন যে ভাইরাল ছবিটি, এতেই দেখা যাচ্ছে এক নারীকে টিকা দিচ্ছেন ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম। তবে কামরুল ইসলাম দাবি করছে যে তিনি টিকা পুশ না করে জনসচেতনতা বাড়াতে অভিনয় করেছেন। এছাড়া টিকাদান বিষয়ে প্রশিক্ষণ রয়েছে বলেও আবার দাবি করেছেন। টিকা দেওয়ার এই বিষয়টি প্রমাণ হলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। শেরপুরে 5টি উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে শেরপুর অক্সিজেন ব্যাংক নামের একটি সংগঠন। অক্সিজেনের পাশাপাশি মুমূর্ষু রোগীকে হাসপাতালে ভর্তি করা সহ নানা ধরনের স্বেচ্ছাসেবা তারা দিয়ে যাচ্ছেন। করোনা মহামারীর শুরুতেই জেলার 3টি সংগঠন এক হয়ে প্রতিষ্ঠা করে এই স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠানটি। মহামারীকালে জেলার 5টি উপজেলায় রোগীদের পাশে দাঁড়াতে কাজ করছেন সংগঠনের 70 জন সদস্য। এই সেবার মাধ্যমে আমরা ইতিমধ্যে শতাধিক প্লাস মানুষকে অক্সিজেন সেবার আওতায় আনতে পেরেছি। যখন মুমূর্ষু রোগীর ফোন পাচ্ছি তখনই আমরা দৌড়ে চলে যাচ্ছি। কাজটা করে আমরা খুবই আনন্দিত এবং খুবই উৎফুল্ল পাই। আমাদের পরিবার আমাদেরকে সাপোর্ট দিচ্ছে মানুষের এই সেবায়। যারা বিত্তবান রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করব যে সমস্ত সংগঠনগুলো জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করতেছে, এদেরকে অন্তত লজিস্টিক কিছু সাপোর্ট যেন দেয়। আরও অনেক সংগঠন শেরপুর আছে, নট অনলি সংগঠন, আরও বেশ 90 আছে, 87 আছে, তারাও এইভাবে হয়তো আমার মনে হয় আমাদেরটা দেখে তারা এগিয়ে আসবে এবং আসা উচিত। এজন্য মায়ের দেয়া নতুন এক জীবন। এই গল্প সন্তানের জন্য মমতাময়ী মায়ের আত্মত্যাগের গল্প। করোনাকালের নির্মম বাস্তবতার এই চিত্রনাট্য রচিত হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। মরণাপন্ন ছেলেকে বাঁচাতে স্বেচ্ছায় নিজের আইসিইউ বেড ছেড়ে মৃত্যুকে বরণ করেছিলেন হতভাগ্য মা। 20 দিন পর সেই ছেলে সুস্থ হয়ে আজ আইসিইউ ছাড়লেন। কোনো ইন্ডিকেশন নাই, আর আইসিইউতে অনেকদিন থাকলে যেহেতু তার আবার সেকেন্ডারি ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে, এই জন্য আমরা তাকে অতি দ্রুত আজকে আমরা ওয়ার্ডে রেফার করব। আশা করছি ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে 2-1 দিনের মধ্যেই সে ওয়ার্ড থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সম্ভাবনা আছে। আমার রাত দিন সারাদিন ঘুম ছিল না, কেমনি ভালো হবো আমি, এইটাই ওটা। যারা ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অত্যন্ত খারাপ অবস্থা থেকে এই রোগীটা সৃষ্টিকর্তার আশীর্বাদে ফিরে এসেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটা অনুভূতি। তালেবানরা যদি জনগণের সরকার হয় তাহলে তাদের সহায়তা করবে বাংলাদেশ, একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বিকেলে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, আফগানিস্তান বন্ধু দেশ, সেখানে নতুন যেই সরকার আসবে সাহায্য চাইলে সেই সরকারকেই সহায়তা করবে বাংলাদেশ। বলেছেন জনগণের সরকারের জন্য বাংলাদেশের দরজা খোলা থাকবে। সেই দেশের মানুষ যেটা ইচ্ছা করে সরকার তৈরি করে তাতে বিশ্বাস করি। আমরা মনে করি যে সেই সরকারের দেশের উন্নয়ন সম্ভব। বাংলাদেশ সব সরকারের সাথে বন্ধুত্ব, আর যে সরকারই আমাদের কাছে সাহায্য সহায়তা চাইবে আমরা তাদের সাহায্য সহায়তা দান করব। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, আফগানিস্তানে অন্য কোনো দেশের নাক গলানো নীতিগতভাবে পছন্দ করে না বাংলাদেশ। আগেরবারের চেয়ে তালেবান নীতিগতভাবে পরিবর্তন হয়েছে বলেও কাতার সরকার ঢাকাকে আশ্বস্ত করেছে বলে তিনি জানিয়েছেন। চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে সাংবাদিকদের বলেছেন, আফগান পরিস্থিতি নিয়ে ভয়ের কিছু নেই, এখন বাংলাদেশিদের আফগান সফরে না যাওয়ার অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 3 জন বাংলাদেশিকে আফগানিস্তান থেকে ফেরানো হয়েছে, বাকিদের ফেরাতেও সরকার সহায়তা করবে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে আমাদের অবস্থান হলো আমরা উই আর অবজার্ভিং দ্য সিচুয়েশন ভেরি ক্লোজলি, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা চাই আফগানিস্তানের জনগণের মতামত এখানে প্রতিফলিত হোক। আমরা ইতিমধ্যে 3 জনকে গতকালকে ইভ্যাকুয়েট করেছি। 7 জন আছেন যারা ওখানকার একটা টেলিকম কোম্পানিতে কাজ করেন, আমরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছি এবং তাদেরকে কিছু নির্দেশনা দিয়েছি।
আবারও আফগানিস্তানের শাসন ফিরল তালেবানের হাতে। নানা নাটকীয়তায় মাত্র 3.5 মাসের ব্যবধানেই কাবুলের পতন ঘটল। তালেবানের দাবি, দেশ পুনর্গঠন, আফগানদের নিরাপত্তা প্রদানে তাদের মূল লক্ষ্য। কাবুলের সব দূতাবাস, বিদেশি কূটনীতিক, রাজধানীবাসী নিরাপত্তা নিশ্চিতের কথা জানায় তালেবান নেতারা। অন্যদিকে রক্তপাতহীন ক্ষমতা হস্তান্তরের জন্য তালেবানের কাছে সময় চেয়েছে আফগান সমন্বয় পরিষদ। মুসলমান মিলাত এই বিজয় আফগানিস্তানের সব বাসিন্দাদের অভিনন্দন। একই সাথে তালেবান মুজাহিদদের বলতে চাই, অনাকাঙ্ক্ষিত এবং দ্রুততার সাথে আমরা সাফল্যে পৌঁছেছি। আল্লাহর ইচ্ছায় সেটা সম্ভব হয়েছে। সুতরাং অহংকার করা চলবে না। আস্তে আস্তে গোটা জাতির দায়িত্ব নেব আমরা। নিরাপদ এবং সুরক্ষিত ভবিষ্যৎ গড়ব আফগানদের। কাবুলবাসীদের জন্য সত্যি আজ কঠিন একটি দিন। দেশকে এমন পরিস্থিতির মধ্যে রেখেই সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি চলে গেছেন। সৃষ্টিকর্তা এবং আফগানিস্তানের সাধারণ মানুষ তার এমন আচরণের বিচার করবেন। তালেবানকে বলবো, আলোচনার জন্য আমাদের একটু সময় দিন। তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আফগানিস্তান ছাড়ার রীতিমতো হিড়িক লেগেছে। রোববার সন্ধ্যা থেকে কাবুল বিমানবন্দরে ভিড় লাগে। সোমবার হুড়োহুড়ির সময় কমপক্ষে 5 জনের মৃত্যুও হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সব সড়ক পথগুলো বন্ধ থাকলেও হেঁটেই অনেকে এসে পৌঁছান হামিদ কারজাই আন্তর্জাতিক এয়ারপোর্ট। গোলাগুলি আর রকেট হামলার কারণেই বন্ধ ঘোষণা করা হয়েছে বাণিজ্যিক ফ্লাইটের চলাচল। একটা পথে খোলা বিভিন্ন দেশের সামরিক বিমান, সেগুলোতে ওঠার জন্য হুড়োহুড়ি লাগান আফগানরা। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আর সেই সময় নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি সামাল দিতে ফাঁকা গুলি ছড়ে এতেই ছুটোছুটি করে পদদলিত হন বেশ কয়েকজন। তাদের ভয় হচ্ছে, তালেবান সরকার প্রতিষ্ঠা করলে আবার ফিরে যেতে হবে অন্ধকার যুগে। অবশ্য রাজধানী কাবুলে ঢোকার পরই তালেবান জানিয়েছে, আফগানদের নিরাপত্তার দায়-দায়িত্ব বর্তমানে তারাই দেখবে। পূর্ণাঙ্গ ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করলেও অযথা হত্যাযজ্ঞ চালানো হবে না। আফগানিস্তান যেন নতুনভাবে সন্ত্রাসবাদের আতুর ঘরে পরিণত না হয়, সেদিকে নজর দিতে হবে আন্তর্জাতিক মহলকে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ 7টির বেশি দেশ যৌথ বিবৃতি দিয়েছে, এমন আহ্বান জানানো হয়েছে। আফগানদের সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মানজনক জীবনযাপনের অধিকার দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে এই দেশগুলো। আর ওই বিবৃতিতে কাবুল ছাড়তে ইচ্ছুকদের বাধা না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। একই সাথে সব সড়কপথ, সীমান্ত ক্রসিং এবং বিমানবন্দর খুলে দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, অভ্যন্তরীণ কোন্দলের মাঝে মার্কিন সেনাদের থাকার কোনো প্রয়োজন নেই। ব্রিটেন বলছে, আফগানে তালেবানের জয় হলেও পরাজয় হচ্ছে বিশ্ব সম্প্রদায়ের। এদিকে তালেবানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের কথা জানিয়েছে চীন। আফগানিস্তান যেন সন্ত্রাসবাদের আতুর ঘরে পরিণত না হয়, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ন্যাটো সদস্যদের মধ্যে কেউ তালেবানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে জড়াবে না, এমনটাই সিদ্ধান্ত এসেছে। এর পাশাপাশি গেল 20 বছরে যারা ব্রিটিশ সেনাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতিদানের সময় এখন। এই মুহূর্তে 2000-এর বেশি আফগান পরিবারকে উদ্ধারে কাজ করছে দূতাবাস। খুবই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তান। তাদের বাসিন্দাদের জন্য আরো ভয়াবহতা অপেক্ষা করছে। বর্তমানে যে অবস্থার দিকে যাচ্ছে দেশ, তাতে আরো বহু বছর এই সংঘাত থাকবে বলে মনে হচ্ছে, যা কখনোই কাম্য না। এদিকে আফগানিস্তানে থাকা বিভিন্ন দেশের নাগরিক এবং কর্মীদের সরিয়ে নিতে অভিযান চলছে। কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনীর প্রহরায় আফগানিস্তান ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইতালির স্পেশাল ফোর্সের সহায়তা সরিয়ে নেওয়া হচ্ছে দেশটির নাগরিকদের। এর মধ্যে ভারত এবং কানাডা নিজ নিজ নাগরিকদের পাশাপাশি তাদের সাথে কাজ করা আফগান কর্মীদেরও সরিয়ে নিয়েছে। তবে ব্যতিক্রম রাশিয়া ও তুরস্ক। আফগানিস্তানের মিশন এবং সব ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান দেশগুলোর নেতারা। আফগানিস্তানে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা ফিরে আসতে চান তাদের জন্য সেই ব্যবস্থাও রাখা হয়েছে। তবে কাবুলে কূটনৈতিক মিশন বন্ধ করবে না আঙ্কারা। আফগানিস্তানে তালেবানের অবিশ্বাস্য এই প্রত্যাবর্তনের প্রশ্ন উঠেছে দীর্ঘ 20 বছরের মার্কিন অভিযানের যৌক্তিকতা ও সাফল্য নিয়ে। মার্কিন নাগরিক ও কূটনীতিকদের তড়িঘড়ি কাবুল ছাড়াকে অনেকেই তুলনা করছেন ভিয়েতনামের সাইগন থেকে পলায়নের সাথে। বলা হচ্ছে, লড়াইয়ের ময়দানে আরও একটি পরাজয় হলো যুক্তরাষ্ট্রের। যদিও আফগানিস্তান অভিযানে পলায়ন, পরাজয় বা ব্যর্থতার কথা স্বীকার করতে নারাজ দেশটি।
we would have had about 20. নিজেদের দেশকে রক্ষায় আফগান বাহিনীর ভয়াবহ ব্যর্থতা দেখা গেছে গত সপ্তাহে। অথচ গত 20 বছরে আমরা শত শত কোটি ডলার বিনিয়োগ করেছি তাদের জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, তারা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ অগ্রাধিকার হলো আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। And so we are moving. এদিকে আফগানিস্তানের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তালেবান নেতারা। কে আসছেন দলটির পক্ষ থেকে সরকারের নেতৃত্ব দিতে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। আলোচনার শীর্ষে রয়েছে তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গনিকে বারাদার। তালেবানের অন্যতম এই শহর প্রতিষ্ঠাতা আলোচনায় আসেন দোহা শান্তি আলোচনা সহ বেশ কিছু বৈঠকে নেতৃত্ব দিয়ে। কূটনৈতিক প্রচেষ্টা এবং উদ্যোগের কারণেই তাকে সরকারের প্রধান হিসেবে মনে করা হচ্ছে। ধর্মীয় নেতা হিসেবে আব্দুল গনিকে বারাদারের ব্যাপক প্রভাব রয়েছে তৃণমূল পর্যায়ে। 2016 সালে তালেবান প্রধান আখতার মনসুর নিহত হবার পরেই দলটির সার্বিক নেতৃত্বে আসেন হাইবাতুল্লাহ আখুনজাদা। দলীয়ভাবে তিনি পরিচিত বিশ্বস্ত নেতা হিসেবে। আখুনজাদা বর্তমানে তালেবানের একমাত্র শীর্ষ নেতা যিনি দলটির রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন। আফগান সরকারের নেতৃত্ব নিয়েও তিনি আলোচনায় আছেন। এরপরে যাকে দেখা যাচ্ছে বর্তমানে তালেবানের সামরিক শাখার প্রধান মোল্লা মোহাম্মদ ইয়াকুব, তিনি সরকারের গঠনে তিনিও আছেন আলোচনায়। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব গেল কয়েক বছর ধরেই সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সমালোচিত সশস্ত্র সংগঠন হাক্কানি নেটওয়ার্কের 2 কমান্ডার সিরাজউদ্দিন হাক্কানি ও আব্দুল হাকিম হাক্কানি আছেন তালিকায়। হাক্কানি নেটওয়ার্ক বর্তমানে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তালেবানের অর্থনৈতিক ও সামরিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তালেবানের হাতে আফগানিস্তানে ক্ষমতা যাওয়ার পরই দেশটির অর্থনীতিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রোববার কাবুলে তালেবানরা ঢুকছে এই খবরেই ছুটি ঘোষণা করা হয় সব দফতরে। কর্মীদের বাড়িতে নিরাপদে থাকার নির্দেশ দেয় প্রশাসন এবং অর্থমন্দার আতঙ্কে ব্যাংক থেকে টাকা তোলাও শুরু করেন আফগানরা। প্রায় ভিড় লেগে যায়। কিছুদিন আগেই দেশটির অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করেছেন। মূলত দেশের বিভিন্ন সীমান্তের রাজস্ব কার্যালয়গুলো তালেবান দখল করার কারণে তারল্য সংকটে পড়ে এই দেশটি। বেতন তোলার জন্য ভোর 6টা থেকে ব্যাংকের সামনে দাঁড়ানো, কেউ কারো দিকে নজর দেওয়ার সময় নেই, শোনার অবস্থাতেও নেই কেউ, কারণ বহু মানুষ দেশ ত্যাগের জন্য তুলে নিচ্ছেন নিজেদের জমাকৃত অর্থ। ব্যাংক কর্মকর্তারা জানিয়ে গেছেন তাদের কাছে নগদ অর্থ নেই। পরের চালান আসা পর্যন্ত সবাই অপেক্ষায় ছিলাম। কিছুক্ষণ আগেই জানালো গণনা শেষ হয়নি। কেন্দ্রীয় ব্যাংক থেকেও ছাড়ছে না হিসাবের বাইরের অর্থ। আফগানিস্তানে ক্ষমতা হস্তান্তর নিয়ে সরকারের সাথে তালেবানের দর কষাকষি চলছে। এর মধ্যেই দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি, কিন্তু যাওয়ার আগে দিয়ে যাননি কোনো দিক নির্দেশনা। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনে বেশ মসৃণই ছিল তার দীর্ঘ 2 দশকের রাজনৈতিক জীবন। দীর্ঘ এই সময় বরাবরই সরব ছিলেন তালেবানের বিরুদ্ধে। দেশকে যুদ্ধের হাত থেকে রক্ষায় প্রতিবেশী পাকিস্তানের উদ্যোগে দফায় দফায় তালেবান নেতাদের সাথে শান্তি আলোচনা করেন আশরাফ ঘানি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতারেও আলোচনায় বসেন তিনি। সুপারস্টার গ্যাং সুইচ, আভিজাত্যের প্রতীক। ক্ষমতার পালাবদলে আফগানিস্তানে আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তালেবান, যেমনটি বলছিলাম। তবে এতে আফগান যুবাদের বাংলাদেশ সফর আটকাচ্ছে না। আগামী 31 আগস্ট ঢাকা আসার কথা তাদের। সফরে 5টি ওয়ানডে, একটি 4 দিনের ম্যাচ খেলার কথা বাংলাদেশ ও আফগানিস্তান যুবাদের। আর এই জন্য অনূর্ধ্ব 19 দলের ক্যাম্পেও ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এখন ক্রিকেটাররা কোভিড প্রোটোকলে আছেন একাডেমি ভবনে। বছরের শুরুতে এই সিরিজ খেলার কথা ছিল ভারতে, কিন্তু কোভিডের কারণেই সেই সিরিজ স্থগিত হয়। এবার আবারও অনিশ্চয়তা দেখা দিল তালেবানদের আফগানিস্তান দখলের কারণে। তবে ক্রিকেটের উন্নয়নে বাধা হবে না তালেবানরা, এমন ঘোষণায় আশাবাদী আফগান ক্রিকেট বোর্ড। যথাসময়ে সফরে আসার কথা বিসিবিকে তারা জানিয়েছেন। বাংলাদেশ সফরের প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড। অনুশীলন করে 5 ম্যাচ টি20 সিরিজ খেলতে নামবে কিউইরা। 24 আগস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা তাদের। এরপরে 3 দিন হোটেল কোয়ারেন্টাইন শেষে 29 আগস্ট সাফার বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের, কিন্তু সিদ্ধান্ত তারা বদলেছে। এর আগে অস্ট্রেলিয়াও কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি এই সফরে, যদিও বিশ্বকাপ দলের একজন সদস্যও রাখা হয়নি নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে। আর সফরে আসার আগে 3 সদস্যের কিউই দল প্রস্তুতি দেখতে ঢাকায় আসবে আগামীকাল।
বছরের ৮ মাস পেরিয়ে গেলেও এখনও সম্পন্ন হয়নি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। এর নেপথ্যে ক্রিকেট পাড়ায় গুঞ্জন, চুক্তিতে স্বাক্ষর করেননি সাকিব, মোস্তাফিজ। যদিও গুঞ্জনকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন আকরাম খান। যমুনা টেলিভিশনকে তিনি জানিয়েছেন তারা দুজন সহ সবাই স্বাক্ষর করেছেন, তবে সমস্যা চুক্তির একটি অংশ নিয়ে। কি সেই সমস্যা? আকরাম খান এই বিষয়টি খোলাসা না করলেও ইঙ্গিত আছে তার কথায়। কদিন আগে বিসিবি সভাপতির সামনে এসছে মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়টি এবং টেস্ট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্তের পরে নাজমুল হাসান মনে করিয়ে দেন জিম্বাবুয়ে যাওয়ার আগে টেস্ট খেলবেন এমন লিখিত দিয়েছেন। তাহলে কিভাবে তিনি অবসর নিলেন? যদিও এখন পর্যন্ত নিজ মুখে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি রিয়াদ। এগুলা মিথ্যা কথা। স্বাক্ষর করেছে 3 ফরম্যাট খেলার জন্য। আপনারা বোধহয় আলাদা আলাদা করে চয়েস দিয়েছিলেন। ওদের ইয়েটা দিয়েছে আপনার, ওরা 3 ফরম্যাটেই খেলবে সবাই, কিন্তু আপনার 3 ফরম্যাটের জন্য দিয়েছে। আমি 2-1টা সমস্যা আছে, সেটা আমরা বোর্ড মিটিংয়ে আলাপ করে ওটা জানাবো। 99% কিন্তু আপনার লিখিতভাবে আমরা পেয়েছি, বা সেখানে কিন্তু লিখিতের সাথে আপনার 2-1টা জিনিসটা মিল নাই বিদায় এটা আবার আমাদেরকে বসতে হচ্ছে, এবং সেটা আমরা নেক্সট বোর্ড মিটিংয়ে বসে ওটা আমরা ক্লিয়ার করে ফেলবো। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি সেখানে যাচ্ছে। সেটা তো আমি বড় সন্তান হিসেবে তার কাছ থেকে সেই গল্প শুনতাম, কারণ আমরা তো খুব কম সময় পেয়েছি। বেশিরভাগ সময় তো আমার আব্বা জেলে, আর তার পাশে ছিলেন আমার মা। সংগ্রামে সবসময় যেমন পাশে, সংসারের সমস্ত দায়িত্ব তার নিজের। কোনো দিন সংসারের কোনো বিষয় আমার বাবাকে উত্ত্যক্ত করা বা কোনো কিছু চাওয়া বা কোনো দাবি করা সেটা তার ছিল না। বরং আমার মা সবসময় একটা কথাই বলতেন যে তোমার দেশের জন্য তুমি কাজ করো, তুমি কাজ করে যাবে, বাকি সব দায়িত্ব আমার, তোমাকে ভাবতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিকই চিন্তা করতে হতো না, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন। আর যখন আমার বাবা জেলে থাকতেন, পাশে থেকে দলের কাজ করা, সংসারের কাজ করা সবই তো তিনি করেছেন। তাই ঘাতকের দল কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রীয় ক্ষমতার জন্য যখন কোনো হত্যাকাণ্ড হয়, হয়তো সেই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তাদেরকেই হত্যা করে। কিন্তু বাংলাদেশে এমন হত্যাকাণ্ড ঘটলো যেটা একমাত্র কারবালার সাথেই তুলনা করা যায়, কিন্তু সেখানেও কিন্তু শিশু নারীদের হত্যা করেনি। বাংলাদেশে সেই শিশু নারী সহ কাউকে রেহাই দেয়নি। এই হত্যাকাণ্ডে অনেকে প্রতিবাদ করতে যে জীবন দিয়ে গেছে, আমি আজকের দিনে তাদেরও স্মরণ করি। তিনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর যখন ফিরে এলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সে দেশ গড়ে তোলার কাজে হাত দিলেন। আমার নিজের কয়েকটা প্রশ্ন সবসময় মনে আসে যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যে দেশটা পাকিস্তানের একটা প্রদেশ ছিল, যে মানুষগুলি শোষিত বঞ্চিত ছিল চিরদিন, যখন যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি, বিধ্বস্ত একটা বাংলাদেশ, তার উপরে এই শোষিত বঞ্চিত একটি দেশ, দরিদ্র নিয়মিত যে যাদের সঙ্গী, তার উপর যুদ্ধের একটা বছর কোনো ফসল হয়নি, গোলায় খাদ্য নেই, কোনো কারেন্সি নোট নেই, রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল সবই ভাঙা অবস্থা, পোর্ট বন্ধ। সেই অবস্থার মধ্যে যখন তিনি দেশের পরিচালনা করছেন, আপনারা একটা জিনিস চিন্তা করেন, ৭২ সালের 10 জানুয়ারি তিনি এসছেন, কিন্তু সেই ৭২ সাল থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্ত হলো, জাসদ সৃষ্টি হলো, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, যারা বড় বড় নেতা ছিল তারা তো পাকিস্তানি পাসপোর্ট নিয়ে অনেকেই চলে গেছে, আর যারা এদেশের ছিল তারা কোথায় গেল? তার জন্য হঠাৎ উধাও হয়ে গেল, তারা সব যে আন্ডারগ্রাউন্ড পার্টির সাথে মিশে গেল। আর আমাদের দেশের সেই সময় যদি আপনারা পত্রপত্রিকা পড়েন, আপনারা আজকে পিছনে কে আছে না আছে খুঁজে বেড়াচ্ছেন, বেশি তো খোঁজার দরকার নাই। আপনারা তখনকার যে পত্রপত্রিকায় বা তখনকার যাদের বক্তব্য সেগুলো একটু খুঁজে বের করেন, অনেক খবর আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে
দেশটা স্বাধীন হওয়ার পরে একটা রাষ্ট্র পরিচালনায় বছরের পর বছর লেগে যায় সেই বিধ্বস্ত একটা দেশ গড়তে, সেখানে একটি বছরের সময় দেওয়া হলো না, সাথে সাথে সমালোচনা শুরু হলো, আর ধৈর্য ধরা হলো না, এটা নাই ওটা নেই, এটা হবে না কেন, ওটা হবে না কেন, এটা হচ্ছে না কেন, এটা নানা কথা লেখা হলো। তা কারা লিখেছিল, কাদের খুশি করতে, এবং কারা এই হত্যাকাণ্ডের জন্য একটা মানে অবস্থানটা তৈরি করছিল, যেটাকে বলে গ্রাউন্ড প্রিপেয়ার করা, সেটা কারা করছিল? আমি জানি যারা সরাসরি হত্যা করেছে, যারা নিজেরা স্বীকার করেছে। বিবিসি ইন্টারভিউতে রশিদ ফারুক বসে তারাই বলেছে, বিবিসি ইন্টারভিউতে বলেছে যে তারা হত্যা করেছে, তার কারণ তারা একটা চেষ্টা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের কে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার, এবং সেইভাবে অনেক অপপ্রচার চালিয়েও তাকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারে নাই, আর সরাতে পারে নাই বলেই তারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। এটা হলো বাস্তবতা। কাজে তখন যারা সমালোচনা লিখেছে, যখন যারা বক্তব্য দিয়েছে, তারা তো এদেরই দোষর হিসেবে গ্রাউন্ড তৈরি করছিল। সেটা একটু আপনারা স্মরণ করে রাখবেন, তাহলে আপনাদের বেশি দূর যেতে হবে না এসব খুঁজতে। কেউ কমিশন গঠন করতে বলছেন, তার এ দাবি করছেন, ও দাবি করছেন, খুব ভালো কথা, কিন্তু সেই সাথে এটাও এই জিনিসগুলো আগে পড়ে দেখেন, অনেক কিছু আপনাদের কাছে সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে, সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে। কাজে আমি এইটুকুই বলবো, আজকে খুনিদের বিচার হয়েছে, এখনও যারা কয়েকজন পলাতক, তার মধ্যে ডালিম পাকিস্তানি আছে তখন থেকে, রশিদ পাকিস্তান এবং লিবিয়া এই দুই জায়গায় থাকে, মাঝে মাঝে ডালিম কেনিয়াতেও যায় বা অন্যান্য দেশে যায়, সে পাকিস্তানি পাসপোর্ট নিয়েই চলে। আর রাশেদ নূর, তারা তো একজন কানাডায় আর একজন তো আমেরিকায় আছে, এরকম। মুসলিউদ্দিন, তাকে তার খোঁজ মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না, এই একটা অবস্থার মধ্যে আছে। কিন্তু পাকিস্তানি সরকারকে বহুবার বলা হয়েছে, তারা এটা স্বীকারও করে না, কখনো তাকে দেয়ও না। আর নূর কানাডা, আপনারা জানেন যে যখন একসময় নূরকে ওখান থেকে ডিপোর্ট করার কথা ছিল, সেই সময় কানাডায় যে আমাদের হাই কমিশনার ছিল, সে ছিল মোস্তাকের যে দ্বিতীয় স্ত্রীর আগের পক্ষের ছেলে রফিক, সে ছিল তখন কানাডায় হাই কমিশনার। সে কিন্তু একজন মানে আমি বলবো রাষ্ট্রদূত হিসেবে তার যে দায়িত্বটা পালন করা উচিত ছিল, সে কিন্তু সেই দায়িত্বটা পালন করে নাই। কাজে নূরকে সে ডিপোর্ট করার কোনো ব্যবস্থাই নেয়নি, কারণ এখানে হাই কমিশনারটার দায়িত্ব থাকতে হয়। তারপর থেকে কেস করে আছে, আমরাও ওখানে আমাদের প্রবাসী বাঙালিরাও এবং আমরাও সেই চেষ্টা চালাচ্ছি তাকে কোনোভাবে ফিরে আনা যায় কিনা। কারণ 15 আগস্টের হত্যাকাণ্ড শুধু কামালের সাথে কলের ওসমানীর এডিসি হিসেবে নূর আর কামাল একসাথে কাজ করত। যখন এই গুলি চলে, নূর, হুদয় এরা যখন ঢোকে, ফারুকও তখন ওখানে, কামাল ওকে দেখেই বলেছিল আপনারা এসে গেছেন, দেখেন বাসাকে আক্রমণ করছে, কিন্তু এই কথা শেষ করতে পারেনি, সাথে সাথে ওরা গুলি চালায়। কামালকেই প্রথমে হত্যা করে, তারপরে তো জাতিপিতাকে হত্যার সঙ্গেও এরা জড়িত। কাজে এই ঘটনা তারা ঘটিয়েছে, পাশে যারা ছিল আর যারা এভাবে ক্ষেত্র প্রস্তুত করেছে, সবাই কিন্তু সমানভাবে দোষী। হ্যাঁ, আমি আরও অনেক ঘটনা জানি, কিন্তু আমি শুধু আগে হত্যার বিচার করাটা খুবই জরুরি ছিল, সেটা করেছি, এবং ধীরে ধীরে একদিন কারা জড়িত ছিল সেটাও বের হবে, এবং সেদিনও খুব বেশি দূরে না। তবে আমার একটাই লক্ষ্য ছিল, আমি সবসময় এটাই বলেছি, এই বাংলাদেশের মানুষকে যারা চিরদিন শোষণ করতে চেয়েছে, বঞ্চিত রাখতে চেয়েছে, ক্ষুধার্ত রাখতে চেয়েছে, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হোক সেটা চেয়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়নি, তাদের দরিদ্র রেখে দিয়ে তাদের দেখে দেখে বিদেশ থেকে সাহায্য এনে লুটে খেয়েছে, যারা এই বাংলাদেশের মানুষকে কোনো দিন এই মানুষ শোষণের
হাত থেকে মুক্তি পাক আর সুন্দর জীবন পাক, যেটা জাতির পিতার একমাত্র স্বপ্ন ছিল, যে বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। সেই বাংলাদেশের মানুষকে উন্নত জীবনের অধিকারী করার থেকে যারা সব সময় ষড়যন্ত্র করেছে, সেই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, তাদের ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া, তাদের জীবনটা উন্নত করা, তাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলা, প্রত্যেকটা ঘরে ঘরে আলো জ্বালা, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের খাদ্যের ব্যবস্থা, তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের উন্নত জীবনের ব্যবস্থা, যেটা আমার বাবা আজ জীবনের লালিত স্বপ্ন, সেটা যখন করতে পারবো, আমি মনে করব এই হত্যার প্রকৃত প্রতিশোধ সেই দিনই নিতে পারবো। তো আজকে আমরা অনেক দূর এগিয়েছি, কারণ এটা বাস্তব যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে মাত্র 3.5 বছরের মধ্যে একটা দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করা, এবং তখন প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদন, বাংলাদেশের সমস্ত কিছু এত সুন্দরভাবে চলা শুরু করেছিল, সমস্ত বন্দর শিল্প, কলকারখানাগুলি চালু করা, একটা স্বাধীন রাষ্ট্রের উপযোগী প্রত্যেকটা প্রতিষ্ঠানকে গড়ে তোলা, অত অল্প সময়ের মধ্যে একটা সংবিধান দিয়ে, সেই সংবিধানের মাধ্যমে আবার অত দ্রুত 72 সালে ফিরে এসেছেন, সংবিধান দিয়েছেন, 73 সালে নির্বাচন দিয়েছেন। পৃথিবীর কোনো দেশে একটা এরকম যুদ্ধ বা বিপ্লবের পর কখনো এ ধরনের ঘটনা ঘটে না। কিন্তু তিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করতেন, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতেন, মানুষের মাঝে বৈষম্য দূর করবেন। তিনি এইভাবেই একটা গণতান্ত্রিক পথে যখন নিতে যান, যখন তারপরেও চক্রান্ত চলতে থাকে, তখন তিনি সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একটা লক্ষ্য, যে উৎপাদন বাড়াতে হবে, দারিদ্র্য দূর করতে হবে, মানুষকে উন্নত জীবন দিতে হবে, সেই পদক্ষেপ যখন নিলেন এবং যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক স্বাধীনতা বিরোধী দেশের ভিতরে বাইরে বা যাদেরকে আমরা যুদ্ধে পরাজিত করেছি এবং তাদের দোসর, তারা এটা মেনে নিতে পারেনি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো আরও দরিদ্র হবে, এটাই তো তাদের কথা ছিল। আর সেটা না হয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেখানেই তারা প্রতিশোধটা নিতে চেয়েছিল। আর সেই প্রতিশোধে এই 15 আগস্ট, এবং শুধু তাদের না, মানে এই অর্থাৎ কেউ যেন আর মানে ওই রক্তের কেউ যেন না থাকে। হ্যাঁ, আমরা মাত্র 31 তারিখে আমরা জার্মানিতে পৌঁছাই, জুলাই মাসের 15 দিন, 13 তারিখে শেষ কথা হয় আমাদের। তারপরে এই ঘটনা, 81 সালে ফিরে আসি, যখন আওয়ামী লীগ আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। অনেক বাধা আসার পরেও অনেক সমস্যা, অনেক কিছুই আমাকে পার করতে হয়েছে। কিন্তু আমি সব কিছু, আমি বলবো যে আমি সেগুলিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমার চলার পথ ঠিক রেখে, আমার বাবা দেশ স্বাধীন করেছেন, এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, এ সফল হবে। আর এর সফলতা বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রামের মানুষের ঘরে পৌঁছাবে, তাদের জীবন উন্নত হবে। এই একটা প্রতিজ্ঞা নিয়েই সমস্ত বাধা বিঘ্ন যা কিছু এসছে সব কিছু, হ্যাঁ, আমি সেগুলি অতিক্রম করার চেষ্টা করেছি। সেই সাথে সাথে আমাদের পার্টির নেতা কর্মী, আমি বলবো সকলেরই সহযোগিতা পেয়েছি। হ্যাঁ, মানুষ মাত্রই আছে যে তাৎক্ষণিক কিছু পাওয়ার জন্য যারা অস্থির হয়ে পড়ে, তারা যে কোনো দুঃসময় দেখলেই ঘাবড়ে। যাদের মধ্যে অর্থের লোলুপতা থাকে, যারা রাজনীতির মধ্য দিয়ে ব্যাপক ধন সম্পদ কামাই করে শুধু ওই মানে অর্থের লোলুপতা নিয়েই বাঁচে, তারা দুঃসময় দাঁড়াতে পারে না, তারা আত্মসমর্পণ করে।
আর যারা এর ঊর্ধ্বে উঠতে পারে তারা যে কোনো বাধা আসুক তা অতিক্রম করতে পারে এই কারণে যে সততাই শক্তি, আর এই সততা দিয়েই এগিয়ে যাওয়া যায়। আর সেটাই সম্পদ, বড় সম্পদ। ধন দৌলত কারো চিরদিন থাকে না। করোনা ভাইরাসে আজকে সারা বিশ্ব তোলপাড়। আজকে বিশ্বের কি অবস্থা, কই টাকা পয়সা অর্থ সম্পদ কাজে লাগছে না। একটা অদৃশ্য একটা দেখা যাচ্ছে অসুখ, যার এখনও তেমন কোনো হদিস করতে পারল না এটা কি, অথচ সেটাই সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে। অর্থনৈতিক স্থবিরতা এসেছে, মানুষের জীবন একটা আতঙ্ক। সেই আতঙ্কটা কার জন্য, কিসের জন্য? সেই আতঙ্ক, এই একটা অদৃশ্য বস্তুর আতঙ্কেই সব বিশ্ব কিন্তু স্থবির। এটা মাথায় রাখতে হবে। এখানে কারো সম্পদও কাজে লাগছে না, অস্ত্রও কাজে লাগছে না। যারা অস্ত্র নিয়েই তাদেরও কোনো কাজে লাগে না। এটাই হলো বাস্তবতা। একটা অদৃশ্য শক্তি যে আল্লাহ আছে, আল্লাহ সেটাই মাঝে মাঝে বোধহয় মানুষকে স্মরণ করিয়ে দেয় যে তোমার কোনো শক্তি, তোমার অস্ত্রের শক্তি, অর্থের শক্তি, ধন সম্পদের শক্তি, কোনো শক্তি কাজে লাগবে না। সময় এমন অবস্থা হতে পারে, এটাই শিক্ষা দিয়েছে। তারপরে বলবো যে করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকেই সাবধান থাকতে হবে। আর জাতির পিতা রক্ত দিয়ে গেছেন এই দেশের মানুষের জন্য, রক্ত দিয়ে গেছেন আমার মা, আমার ভাইয়েরা। আমিও সেই রক্ত দিতেই বাংলাদেশে পা রেখেছি। কাজে আমিও জানি আমার জীবনের কোনো মায়া নেই, আমার কোনো কিছু চাওয়ার নেই। আমার একটাই চাওয়া যে যে আদর্শ নিয়ে আমার বাবা এদের স্বাধীন করেছেন, স্বাধীনতা সেই আদর্শ বাংলার মানুষের কাছে পৌঁছে দেবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। তো আজকে 15ই আগস্টের এটাই আমাদের প্রতিজ্ঞা হবে যে ওই রক্ত কখনো বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যেতে আমরা দেব না। এদেশের মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আমার বাবা মা ভাইয়ের আত্মা যেন শান্তি পায়, সেটাই আমি চাই। এবং দেশবাসীর দোয়া চাই, যেটা আমরা অনেক দূর এগিয়ে গেছি। দর্শক, আপনারা দেখছিলেন জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এখন জনগণকে ঐক্যবদ্ধ করে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করাই বিএনপির সবচেয়ে বড় কাজ। সকালে খালেদা জিয়ার ৭৬তম জন্মদিনের আলোচনায় এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব। শুধুমাত্র তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য, রাজনীতি থেকে দূরে রাখার জন্য তাকে অন্তরীণ করে রেখেছে। আমরা দেখেছি যে কি নিদারুণ যন্ত্রণা এবং কষ্টের মধ্য দিয়ে তিনি প্রায় ৩ বছর এই অন্তরীণ একটা অবস্থা তিনি অতিক্রম করছেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের বাড়িধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট নিয়ে বিদিশা সিদ্দিক, এরিক সহ 12 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 6 সেপ্টেম্বর এই মামলার শুনানি। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করেন এইচ.এম. গোলাম রেজা ও তার স্ত্রী জিন্নাতুন নাহার শিমু। এতে বিদিশা সিদ্দিক, শাহাত আজারাব এরশাদ, এরিক সহ 12 জনকে আসামি করা হয় এবং এই মামলার অভিযোগে হুসেইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের স্থাবর অস্থাবর সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। এমনকি জোরপূর্বক বাড়িধারা প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট বিদিশা অবৈধভাবে দখল করে রেখেছেন বলে উল্লেখ করা হয়েছে। এরশাদের সন্তান পরিচয় দেয়া এরিক আসলে কার সন্তান তা নিয়েও মামলায় প্রশ্ন তোলা হয়েছে। বিদিশার সন্তান না হয় এরিক, এছাড়া আমার ফ্যাক্টরি এবং সয় সম্পত্তি আত্মসাৎ করার জন্য একটি কৌশল অবলম্বন করে এ পর্যন্ত সে তার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে এবং লুটপাট করে চলেছে। আমি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট পাসপোর্ট এবং ভিসা সকল কাগজপত্র দাখিল করেছি। হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২৯৭তে। প্রায় ৬,০০০ মানুষ আহত হয়েছে। নিখোঁজদের সন্ধানে অব্যাহত আছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও বহু মরদেহ মিলছে। বাড়িঘর ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচেই আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। নিরাপদ পানি এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। দালালের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়া ১৭ বছরের মেয়েকে নিজেই উদ্ধার করেছিলেন এক সাহসী মা।
প্রতি মুহূর্তে ঝুঁকি নিয়ে নিজে পাচার হয়ে সাহসিকতার সাথে মেয়েকে শেষ পর্যন্ত উদ্ধার করেন। যমুনা টেলিভিশনে এ নিয়ে সংবাদ প্রচারের পর রাজধানী ও মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে পাচারকারী মূল হোতাদের গ্রেফতার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কালা নাগিন সিন্ডিকেটের কালু, সোহাগ ও বিল্লাল জানিয়েছে ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে তারা পাচার করত, বিক্রি করা হতো ভারতের বিভিন্ন যৌনপল্লীতে। গ্রেফতারকৃত কালু এই চক্রের মূল হোতা বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি কালু 8 থেকে 10 বছর যাবৎ এইভাবে মানব পাচার করে আসছিল। গ্রেফতারকৃত বিল্লাল কালুর কাছ থেকে মেয়ে সংগ্রহ করে তার নিজস্ব 4টি সেফ হাউসে তাদেরকে রাখত। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কালভার্ট ভ্যানের চাপায় সিএনজির 2 নারীসহ 6 জন নিহত হয়েছেন, আরও একজন আহত হয়েছে। সকাল 8:45 ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে কালভার্ট ভ্যানটি যাচ্ছিল। নসরতপুর এলাকায় পৌঁছালেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিকে চাপা দেয়। ঘটনাস্থলেই সিএনজির 6 আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে। নিহতদের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতরা একটি কারখানার শ্রমিক বলে জানা গেছে। আরেকদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, একজন আহত হয়েছেন। আরেকদিকে বরগুনার তালতলিতে মধ্যরাতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই 3 জনের প্রাণ যায়। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওনের। সকালে লালমোহনে তজুমুদ্দিন লালমোহন যুবলীগ ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর খুনিদের প্রতি মাসব্যাপী ঘৃণা প্রকাশে মন্তব্য স্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন তিনি। তখন বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, তার জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম এই দেশ পেতাম না। বাঙালি জাতিকে পরাধীনতার শিকল মুক্ত করতে পাকিস্তানের কারাগারকে সংসার বানিয়েছিলেন বঙ্গবন্ধু। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যথাযোগ্য মর্যাদায় 15 আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকী পালন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মৌলা। উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্যরা। করোনায় মৃতদের দাফন ও সৎকারে নিয়োজিত 380 জন স্বেচ্ছাসেবীকে নরসিংদীতে সম্মাননা দেওয়া হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশালে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে 380 জন স্বেচ্ছাসেবকের হাতে সম্মাননা স্মারক ও একটি করে টেবিল ফ্যান উপহার দেওয়া হয়। হাসান স্মৃতি সংসদের উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়। বাংলালিংককে টানা তৃতীয়বারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা। 17.12 স্পিড স্কোর নিয়ে 2021 সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ড রিপোর্টে শীর্ষস্থান অর্জন করেছে বাংলালিংক। ওকলার স্পিড টেস্ট অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। বার্সেলোনা বিচ্ছেদের কষ্টে কেঁদেছিলেন লিওনেল মেসি। চোখের পানি মুছেছিলেন একটি টিস্যু দিয়ে। সেই টিস্যুর মূল্য এখন 8 কোটি টাকা। চোখের পানি মোছা টিস্যুটি ফেলে দিয়েছিল পিএসজি তারকা মেসি। এরপরে ফেলে দেওয়া ওই টিস্যুটি এক ব্যক্তি উঠিয়ে নিলামে তুলেছিল। $1 মিলিয়ন সেটি বিক্রি হয়েছে বাংলাদেশি টাকায় যা 8 কোটি 40 লাখ। টিস্যুটি ক্রয় করেছেন এক স্প্যানিশ ধনকুবের। তার ধারণা টিস্যুতে মেসির জিনগত উপাদান আছে, যা পরবর্তীতে কোনো ক্লোন করে মেসির মতন এক অসাধারণ ফুটবলার তৈরি করা যাবে। এর আগে নিউ ক্যাম্পে মেসি কান্নায় ভেঙে পড়লে তার স্ত্রী আন্দেলা রুকুস চোখের পানি মোছার জন্য একটি টিস্যু দিয়েছিলেন মেসিকে। এর সাথে আমার কাছে আজকের সব খবরে যত আপডেট ছিল জানিয়ে দিলাম। এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।